সম্পর্ক আছে জোলা। আমার জাতির লোকেরা খুব জ্ঞানী। ভবিষ্যৎ দেখতে পারে তারা। আরও অনেকেই ভবিষ্যৎ দেখতে পারে। আমিও কিছুটা পারি, কিন্তু তাদের মতো করে আর কেউই পারে না। যেহেতু আমার আত্মার বোন আপনি, তাই একদিন আপনাকেও ওসব শেখাবো। বলতে বলতে চকচক করে উঠল নয়ীর চোখ। ও বলে চলেছে, ভূত জাতির লোকেরা এতই নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে যে সব বড় বড় গোত্রের সর্দাররা আর ডিনগানের মতো বড় মানুষরা তাদের কাছে উপহার পাঠায়, চায় তারা যেন এসে ভবিষ্যৎ বলে যায়। যদিও ওসব ডাকে খুব কমই সাড়া দেয় তারা। এখন আপনার ভবিষ্যৎবাণী নিয়ে ভীষণ বিপদে পড়ে গেছে আমাদের রাজা ও তার ওঝার দল। তারা না পারছে নিজেরা সেগুলো বুঝতে, না পারছে আপনার কাছে এসে এর অর্থ জিজ্ঞেস করতে। কারণ প্রথমত আপনি ওদেরকে নিষেধ করেছেন যে এই বিষয় নিয়ে আপনাকে যেন আর বিরক্ত করা না হয়। দ্বিতীয়ত ওরা ভয় করছে। অর্থ বলতে বললে আপনি হয়তো এমন কিছু বলে বসবেন যেটা ওদের জন্য সুখকর হবে না। এবার র্যাসেল বলল, ঠিকই ধারণা করেছে। একবার ভবিষ্যৎবাণী করেছি, তাই যথেষ্ট। আবার মুখ খুললে স্পষ্ট কথা বলবো আমি। সে কারণেই আমার জাতির লোকদের সহায়তা নিতে চাইছে রাজা। ওদের ভবিষ্যৎ বক্তাদের এনে আপনার সাথে মুখোমুখি কথা বলিয়ে দেয়া হবে। তারাই হলো ভূত রাজা। তারা স্পষ্ট করে দেবে যে আপনি আসলেই জুলু জাতির মহান আত্মা কিনা এবং আপনার বক্তব্যের আসল অর্থ কি। সেই সাথে তারা বলবে কিসের ইঙ্গিত দিয়ে গেল আকাশে খসে পড়া তারকা। বলতে চাইছো ওই ভূতের রাজাদের সাথে দেখা করতে যেতে হবে আমাকে? না জোলা, ভূতেরা আপনার সামনে আসবে না। তবে বৃক্ষ জাতির উচ্চ শ্রেণীর পুরোহিতরা আসতে পারে। সাথে নিয়ে আসবে বৃক্ষমাতার বাণী। পুরোহিতরা আসবে? ওদের আনতে যাবে কে? রাজার ইচ্ছা আমি যেন গিয়ে ওদের নিয়ে আসি। রাজা জানে আমার শিরায় বইছে বৃক্ষ জাতির রক্ত। তাছাড়া ওদের ভাষায় কেবল আমি কথা বলতে পারি। ছোটবেলায় বাবা আমাকে এই ভাষাটা শিখিয়েছে। র্যাসেলের মাথার ভেতর একটা সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছে। বলল, আমাদেরকে তাহলে আলাদা হয়ে যেতে হবে? হ্যাঁ লেডি, কিছুদিনের জন্য আমাদের আলাদা হতে হবে, কিন্তু আমার মনে হয় সেটা আপনার জন্য খারাপ হবে না। কারণ আপনাকে বাড়ি ফেরানোর কোনো উপায় না পেয়ে রাজাকে আমি বলেছি এক শর্তে ওই পুরোহিতদের সাথে কথা বলবেন আপনি। শর্তটা হচ্ছে আপনার সাথে কথা বলে রাজাকে যা জানানোর তা জানিয়ে দেবে পুরোহিতরা। কিন্তু ওদের কথা রাজার মনোপুত হোক বা না হোক, এক মুহূর্ত দেরি না করে আপনাকে আপনার নিজের এলাকায় ফিরে যেতে দিতে হবে। শর্তে রাজি হয়েছে ডিনগান। এখন পুরোহিতদের আনতে আমাকে যেতে হবে। ততদিন আপনি যেন এখানে নিরাপদে থাকেন তা নিশ্চিত করবে ডিনগান, এবং বাড়ি ফিরতে আপনার দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে রামাহতে দূত পাঠাতেও সম্মত হয়েছে রাজা, বলল নই। বৃক্ষজাতির এলাকায় পৌঁছাতে কতদিন লাগবে তোমার, নই? আর পুরোহিতরা যদি আসতে অসম্মতি জানায় তখন কি হবে? ওই পথে আমি কখনো যাইনি লেডি, তাই বলতে পারছি না তা কতদিনের পথ। তবে খুব দ্রুত চলার চেষ্টা করব। ক্লান্ত হয়ে পড়লে পালকিতে চড়ে বসব। দ্রুতগামী পালকি বাহকরা আমাকে বয়ে নেবে তখন। তবে ওই দেশে ঢোকার কিছু গোপন পথ আছে। সেগুলো যারা জানে তাদের জন্য দেশটা খুব বেশি দূরে নয়। তদুপরি বৃক্ষমাতা আমার বাবার বোন, কাজেই আশা করি আমার প্রার্থনা তারা শুনবে। অন্তত প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। এই ব্যাপারে
নিঃসন্দেহ আমি। তবে কিভাবে নিশ্চিত হয়েছি তা দয়া করে জিজ্ঞেস করবেন না। কিন্তু তারপরও তর্ক চালিয়ে গেল র্যাসেল। বোঝাতে চাইল লম্বা সফরে একা বের হওয়া নইর জন্য নিরাপদ নয়। পথে হাজারটা বিপদ তো আছেই। তার উপর ওত পেতে থাকতে পারে ইসমাইল নামের বিষাক্ত সাপ। নইও পাল্টা যুক্তি দিল। যুক্তি আর যুক্তি খণ্ডন চলল বহুক্ষণ ধরে। শেষে রণে ভঙ্গ দিল র্যাসেল। তার মানে এই না যে যুক্তি দিয়ে ওকে প্রভাবিত করতে পেরেছে নই। না, তা নয়। ও আসলে বুঝেছে নই যতটুকু বলছে তার বাইরেও ওর নিজস্ব আরও কিছু কারণ আছে। মূলত সেই জন্যই নিজের দেশে যেতে চায় নই। তবে সেই কারণটা বা কারণগুলো সযত্নে র্যাসেলের কাছ থেকে এড়িয়ে গেছে নই। র্যাসেল বলল, বুঝেছি। তোমার বিশ্বাস তোমার জাতির লোকদের সঙ্গে কথা বলার সাথে জড়িয়ে আছে আমার ভাগ্য, তাই তো? আত্মবিশ্বাসী নই দীর্ঘস্বরে দীপ্তস্বরে বলল, হ্যাঁ লেডি, তাই আমার বিশ্বাস। ঠিক আছে, যাও তাহলে, কিন্তু যত জলদি সম্ভব ফিরে এসো। তোমাকে ছাড়া এই বিরান দেশে সত্যি ভীষণ একা হয়ে যাব আমি। বলতে বলতে নইর হাত দুটো নিয়ে তার উল্টো পিঠে চুমো খেল রাসেল। সেদিন ঘুমোতে যাবার আগে নইকে ইসমাইলের কথা জিজ্ঞেস করল রাসেল। জবাবে রাসেল জানালো যে ও শুনে এসেছে ইসমাইলকে রাজার সামনে হাজির করা হয়েছিল। বর্তমানে প্রহরীদের তত্ত্বাবধানে তার নিজের কেরালেই আছে সে। নইকে যারা পথ দেখিয়ে নিয়ে গেছে তাদের একজন বলেছে এখান থেকে বের হবার সময় ইবুবেসিকে বেশ উত্তম মাধ্যম দেয়া হয়। সে সময় তার চোখের পাশে একটা আঘাত লাগে। সেই আঘাতের প্রভাবে সংজ্ঞাহীন অবস্থায় আছে সে। চিকিৎসকরা তাকে দেখে রাখছে। নই এরপর হিংস্র কণ্ঠে বলল, খুব খুশি হতাম যদি সংজ্ঞার সাথে সাথে ওর প্রাণটাও শরীর ছাড়ত। বহু ঝামেলা থেকে বেঁচে যেতাম আমরা। কিন্তু জানি সময়ের আগে তা হবার নয়। পরদিন সকালে কয়েকজন ওঝা আর প্রহরী হিসেবে কিছু জুলো সৈন্য সাথে নিয়ে দেশের পথে রওনা হলো নই। ও বিদায় নেয়ার আগে জুলুদেরকে রাসেল বলে দিল যে ওর নিরাপত্তার বিধান করা তাদের দায়িত্ব। এর অন্যথা হলে প্রাণ দিয়ে তার দায় শোধ করতে হবে। জবাবে জুলুরাও বলল এটা তাদের জানা আছে। তাদের ভুল বা গাফিলতির কারণে নইর যদি ক্ষতি হয় তাহলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মেনে নিতেও আপত্তি নেই তাদের। নই রওনা হবার আগে বইয়েরদের উদ্দেশ্য সম্বন্ধে যা যা রাসেল জানে তা ওকে জানালো। বোঝাতে চাইল বইয়ের আর জুলু যোদ্ধারা মুখোমুখি হলে তা কি মারাত্মক রূপ নেবে। জবাবে নই বলল যে কথাগুলো তার মনে থাকবে, তবে এগুলো বলা অর্থহীন, কারণ বোলের পানিতে সবই দেখতে পায় রাজাদের আত্মারা। ঠিক ওই মুহূর্তে নইয়ের কথার অর্থ জিজ্ঞেস করতে পারেনি রাসেল। এরপরই সজল নয়নে রওনা হয়ে যায় নই। রাসেলের চোখেও দেখা দিল অশ্রুবিন্দু। দরজা বন্ধ করে বাড়ির সবচেয়ে উঁচু জায়গাটায় গিয়ে দাঁড়ালো রাসেল। দেখতে পেল প্রায় 100 বর্ষাধারীর বহর চলেছে নইয়ের সাথে। এদের অর্ধেকই অবশ্য বেয়ারা। খাবার, পানি ইত্যাদির সাথে উপহার হিসেবে ক্যারস ও আরও বিভিন্ন মূল্যবান জিনিস বয়ে নিয়ে চলেছে তারা। আর বইছে হালকা একটা পালকি। দলের সামনে আছে 3 জন ওঝা, আর সবার সামনে হেঁটে চলেছে সাদা পোশাক গায়ে নই। ওর হাতে একটা কচি ডাল, তাতে চকচক করছে সবুজ পাতা। একটা বাঁকের সামনে গিয়ে রাসেলের উদ্দেশ্যে হাতের ডালটা নাড়ল নই। এই বাঁকটা পার হয়ে গেলেই আর ওদেরকে দেখা যাবে না। চলে গেল ওরা। ঘরে ফিরে এলো রাসেল, একা ক্রন্দনরতা।
নই বিদায় নেয়ার পরের দিনের কথা। কয়েকজন ইন্দোনাকে সাথে নিয়ে হাজির হয়েছে টাম্বুসা। সে এসে বলল, ইনকো সাজানা দেশের সবচেয়ে বড় বিচারক। সেই কারণে রাজা জানতে চেয়েছে কিছু জটিল মামলার বিচার করতে রাজার ক্রালে যেতে ইনকো সাজানার আপত্তি আছে কিনা। র্যাসেল উত্তর দিল যে এখানে সব কিছুতেই রক্তের গন্ধ পায়। ওরা যদি একান্তই চায় যে বিচারের কাজগুলো ইনকো সাজানা করবে, তাহলে মামলার বিবাদীদের ওর ক্রালে হাজির করা হোক। পরদিন সকালে র্যাসেল অবাক হয়ে আবিষ্কার করল সত্যি সত্যি ওরা চলে এসেছে। 40-50 জন শুভানুধ্যায়ী সাক্ষী, যার যার প্রতিনিধি বা উকিল সহ হাজির হয়ে গেছে। বাদী বিবাদী দুই পক্ষই অপেক্ষা করছে কখন ইনকো সাজানা বিচার কাজ আরম্ভ করবে। স্বভাবসুলভ দীর্ঘতার সাথে র্যাসেল বলল, এখনই বিচার কাজ শুরু হবে। তবে র্যাসেল অস্বীকার করবে না যে বিচার আচার ও আইন কানুন বিষয়ে ওর জ্ঞান সীমাবদ্ধ। ওর বাবা কেপ কলোনির জাস্টিস অব পিস হওয়ার সুবাদে তার সংগ্রহে থাকা আইন বিষয়ক কিছু বই ও ঘাটাঘাটি করেছে। ডারবানে থাকতে এক দুবার তৎক্ষণাৎ শুরু হওয়া দু একটা বিচার কার্যও দেখেছে। বিচার আচার সংক্রান্ত র্যাসেলের জ্ঞান এতেই সীমাবদ্ধ। তবে সত্য অনুসন্ধানী হওয়ায় আর সহজাত প্রবৃত্তির সুবাদে বেশ ভালো বিচারই করল র্যাসেল। র্যাসেলের প্রথম মামলাটা বেশ ঝামেলাদার। বাদী বিবাদী দুজনই জুলুল্যান্ডের বেশ বড় ও প্রভাবশালী দুই সর্দার। এদের একজনের পক্ষে রায় হলে অনিবার্যভাবে অপরজনের বিরাগভাজন হবে রাজা। তাই বিচারের ভার র্যাসেলের কাঁধে চাপিয়ে নিজেকে বাঁচিয়েছে ডিনগান। লম্বা সময় ধরে বাদী বিবাদীর বক্তব্য শুনল র্যাসেল। এক পর্যায়ে একজন সাক্ষী তলব করল বাদীর উকিল। সাক্ষী এমনভাবে কথা বলতে লাগলো যে র্যাসেলের স্থির বিশ্বাস জন্মে গেল লোকটি মিথ্যা বলছে। কাজেই এবার মুখ খুলল র্যাসেল। বলল, ইনকা সাজানা জুলার সামনে সবসময় সত্য উন্মুক্ত, অথচ তার সামনে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছ। এত বড় সাহস! গবাদি পশু সংক্রান্ত সব কিছুই আমার খুব ভালো করে জানা আছে। এবার ভীষণ ভয় পেয়ে গেল লোকটি। হাউমাউ করে কান্না শুরু করে দিল। হাঁটু মুড়ে বসে পড়ল সে এবং সবার সামনে স্বীকার করল বাদী তার খালাতো ভাই। ভাইয়ের কাছ থেকে বিরাট উপহার পাওয়ার লোভে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছে সে। এবার রায় দিল র্যাসেল। জরিমানা হিসেবে রাজাকে বেশ কিছু গরু দিতে হলো বাদীকে। আর রায় যা হবার তো হলোই। সেই সাথে ভবিষ্যতে তাকে সৎ থাকার হুকুম করল র্যাসেল। ব্যাস, সুবিচার হিসেবে পুরো দেশে ছড়িয়ে পড়ল র্যাসেলের নাম। ফলে প্রতিদিনই ওর দুয়ারে বিচার প্রার্থীর ভিড় বাড়তে থাকলো। র্যাসেলও সাধ্যমতো সুবিচার করল। তবে যেসব মামলা জাদু করার সাথে সম্পর্কিত বা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া লাগতে পারে, এমন বিচার ও করে না। সোজা বলে দেয়, ইনকো সাজানার হাত দিয়ে মৃত্যুর হুকুম হওয়া শোভনীয় নয়, তাই এই কাজ ও করবে না। ওসব মামলার বিচারের দায়িত্ব রাজা ও তার কাউন্সিলের উপর বর্তায়। এভাবেই জুলুল্যান্ডে ওর নাম ছড়িয়ে গেল যে সুবিচারক, যাকে ঘুষ দিয়ে কেনা যায় না বা ভয় দেখানো যায় না। ইনকো সাজানার গৌরবের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। বিচার ব্যাপারটা অত্যন্ত ক্লান্তিকর। সারাদিন ধরে এই কাজ করা সম্ভব না। তবে আশার কথা হচ্ছে বেশিরভাগ সময়ই বাদী বিবাদীর মধ্যে আপোষ মীমাংসা হয়ে যায়। ফলে ওখানেই শেষ হয় মামলা। প্রতিদিনই নিয়ম করে 5 ঘন্টা কাজ করে রাসেল। সময়টা ভালোই কাটে তখন। কিন্তু ঝামেলা শুরু হয় এরপর। পরের সময়টা আর কাটতেই চায় না।
পরবর্তী দিন সকাল পর্যন্ত নিরানন্দ একাকী সময় কাটাতে হয় ওকে। এর মধ্যে র্যাসেল একবার রামাহো এর উদ্দেশ্যে দূত পাঠালো। 10 দিন পর লোকটি ফিরে এসে বলল, টেগুলায় বান ডেকেছে, নদী পাড়ি দেয়া সম্ভব নয়, তাই কোনো খবর আনতে বা দিতে পারেনি সে। লোকটিকে আবার পাঠালো র্যাসেল। 1 সপ্তাহ পরে জানতে পারল সিংহ খেয়ে ফেলেছে তাকে। এরপর দূত হিসেবে আরেকজনকে পাঠালো। তার যে কি হয়েছে কেউ বলতেই পারল না। এসবের অর্থ আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। এর মধ্যেই রাসেল জানতে পারল সুস্থ হয়ে উমগুন গুন্ধলবু থেকে রাতের আধারে পালিয়ে গেছে ইসমাইল। কোথায় গেছে কেউ জানে না। সেই দিন থেকেই ভয় পেতে শুরু করলো রাসেল। ধরেই নিল ওর সাথে যোগাযোগ না করে ইসমাইলের পালিয়ে যাওয়া কোনোভাবেই শুভ ফল বয়ে আনবে না। দু একবার ভাবল যে নইয়ের পরামর্শ মতো শাস্তির জন্য ইসমাইলকে রাজার হাতে তুলে দিলেই বোধ হয় ভালো হতো। আর এতদিন পার হয়ে গেল, কিন্তু এর মধ্যে নইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করল না কেউ। ওর খবরই কেউ জানে না। যেন আক্ষরিক অর্থেই গায়েব হয়ে গেছে মেয়েটি। একটু একটু করে ভেঙে পড়তে শুরু করেছে রাসেল। যতক্ষণ বিচার কাজ চলে লোক সমাগম থাকে। খুব দীর্ঘ চিত্র দেখা যায় রাসেলকে, কিন্তু সবাই চলে গেলে নিজের ঘরে ফিরে আসে ও। পশমের বিছানায় শুয়ে পড়ে, কখনো বা ভেঙে পড়ে কান্নায়। কারণ সত্যি বলতে যতই অতি প্রাকৃত ক্ষমতা ওর উপর আরোপ করা হোক না কেন, আদপে রাসেল একাকী এক তরুণী। ঝড়ের মৌসুম শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিন বিকেলেই ব্যাপক বজ্রঝড় উঠছে। একদিন একটা বজ্রপাত আঘাত করলো ওর ক্রালের সামনে একটা লৌহ সমৃদ্ধ পাথরের উপর। ঝড়ঝঞ্ঝাকে আগে কখনোই ভয় পায়নি রাসেল, কিন্তু এখন ভয় পেতে লাগলো ও। কিন্তু ভয়টাকে নেটিভদের সামনে প্রকাশ করা সম্ভব না, কারণ নেটিভদের বিশ্বাস বজ্রপাত নিয়ে স্বয়ং জুলা। তাহলে ও কেন বজ্রকে ভয় পাবে? আরেকটা ব্যাপার হচ্ছে, বেশ কয়েক বছর খরা যাওয়ার পর এই বছরই পরিপূর্ণ বৃষ্টিপাত হচ্ছে। ধরেই নেওয়া হলো এটা জুলুল্যান্ডে ইনকো সাজানার উপস্থিতির ফসল। ভেবে নিল জোলার উপস্থিতির কারণেই সৌভাগ্য ফিরে পেয়েছে জুলুল্যান্ড। এর মধ্যেই এক ওঝার ঘরে বজ্রপাত হলো। মারা পড়ল সে ও তার বড় বউ। ঘটনাক্রমে এর 2 দিন আগে প্রকাশ্যেই সে বলেছিল রাসেল ইনকো সাজানা নয়। ওর ক্ষমতায় ওই ওঝার মোটেও বিশ্বাস নেই। ফলাফল সহজেই অনুমেয়। সবাই ধরে নিল স্বয়ং ইনকো সাজানা শোধ তুলেছে, অথবা ইনকো সাজানার হয়ে প্রতিশোধ নিয়েছে স্বর্গ। ফলে যে 2-1 জন রাসেলের ইনকো সাজানা হওয়া না হওয়া নিয়ে উচ্চবাচ্য করত, একদম বন্ধ হয়ে গেল তাদের মুখ। রাসেল হয়ে উঠল জুলুল্যান্ডের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এদিকে এক একটা দিন যাচ্ছে আর রাতগুলোকে দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছে রাসেলের। রাত যেন কাটতেই চায় না। আগে খুব ভালো ঘুমাতো রাসেল, এখন ঘুমও আসে না। যদিও বা আসে, একের পর এক দুঃস্বপ্ন দেখতে থাকে ও। সেগুলোর বক্তব্য সবসময় এক। দেখে ওর মা খুব অসুস্থ দেখে ওর মা খুব অসুস্থ, ওকে ডাকছে সে। প্রতিদিনই একই স্বপ্ন দেখতে দেখতে রাসেলের বিশ্বাস জন্মে গেল যে ওর মা আসলেই অসুস্থ। কাজেই সিদ্ধান্ত নিল নইর জন্য আর অপেক্ষা করবে না, চলে যাবে। কথাটা টাম্বুসার মাধ্যমে ডিনগানকেও জানালো রাসেল। পরদিন রাজার জবাব এলো। রাজা বলে পাঠিয়েছে ইনকো সাজানাকে আটকে রাখার ক্ষমতা কারো নেই, তবে যেতে হলে ইনকো সাজানাকে উড়ে যেতে হবে।
কারণ টেগুলার পানি উপচে পড়ার অবস্থা। নদীর এমন কোনো বাঁক নেই যেখানে স্রোত একটু কম। উপরন্তু পলাতক ইবুবেসিকে ধরার জন্য রাজা যে সেনাদল পাঠিয়েছে তারাও টেগুলার অপর পারে আটকে গেছে, আসতে পারছে না। রেসেল বুঝে নিল যাওয়া যাবে না। এমনকি নদী পার হওয়ার কোনো উপায় যদি থেকেও থাকে তবুও ওকে যেতে দেবে না চুলুরা। কাজেই দুঃস্বপ্ন সঙ্গী করে এখানেই থাকতে হবে ওকে। তবে আসার কথা হচ্ছে মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখা কমতে শুরু করলো। ওই জায়গা নিল মোটামুটি আনন্দদায়ক বিভিন্ন স্বপ্ন। এর মধ্যে একটা ছিল রিচার্ড ড্যারিয়ানের সাথে নদীর পার ধরে হাঁটা। ওই স্বপ্নটার ব্যাপারে এর বেশি আর কিছু ওর মনে নেই। যদিও র্যাসেল অনেক আগেই ধরে নিয়েছে মারা গেছে রিচার্ড, তবে ওর মনের গহীন কোণে এখনও নিভু নিভু হয়ে জ্বলে আছে ছোট্ট একটু আশার আলো যে হয়তো এখনও বেঁচে আছে রিচার্ড। এক না একদিন ওর কাছে ফিরেও আসবে। ওই স্বপ্ন দেখার পর থেকে কেবল রিচার্ডকে নিয়েই ভাবে রাসেল। ভাবনাটা ওর ভেতর কেমন একটা অদ্ভুত শক্তি এনে দেয়। মাঝে মাঝেই রাসেল ভাবে রিচার্ডের ভাবনা থেকে ওর মন সরে না কেন? তাহলে কি আবার ওদের দেখা হতে যাচ্ছে? চিন্তাটা আনন্দে করে তোলে উদ্বেলিত করে তোলে ওকে। র্যাসেলের আরও মনে পড়ে ওর মা সবসময়ই বলতো ওর জীবনে অবশ্যই ফিরে আসবে রিচার্ড ড্যারিয়েন। তাহলে কি মায়ের ধারণাই ঠিক? আসলেই কি র্যাসেলকে এখান থেকে উদ্ধার করবে রিচার্ড? ওহ, তাই যদি হয় তো এখন আর কিছুকেই ভয় পায় না র্যাসেল। তারপরে ও ভাবল যে না, ওকে নিয়ে খেলছে ওর মস্তিষ্ক। না, আর খেলা নয়। কিছুতেই আত্মনিয়ন্ত্রণ খোয়াবে না র্যাসেল। কিন্তু তাহলে বারবার কেন স্বপ্নে এসে ওকে আশা দিচ্ছে রিচার্ড? নয়ে চলে যাওয়ার পর 1 মাস পার হয়ে গেছে, কিন্তু ওর কোনো খবর নেই। ওদিকে রিচার্ডকে নিয়ে র্যাসেল আর স্বপ্ন দেখছে না, তবে মাকে দেখছে নিয়মিত। এদিকে প্রতিদিন সকালে আদালতে বসছে র্যাসেল। এক সকালে আপোষ রফার মধ্য দিয়ে ঝামেলাপূর্ণ এক বিচারের ফয়সালা করল। তারপর বাদী বিবাদীর প্রশংসা বাক্য উচ্চারণ না শুনেই এজলাস ত্যাগ করল ও। কেন যেন খুব খারাপ লাগছে র্যাসেলের। খাবার দেয়া হলে সেটাও খেতে পারল না। ক্রমাগত একই খাবার খেতে খেতে ওসবের উপরও ঘৃণা ধরে গেছে ওর। প্রতিদিনকার মতো আজও ঝড় ঘনিয়ে আসছে। বাতাস হয়ে উঠেছে ভীষণ ভারী। প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠছে র্যাসেল। এর মধ্যে ঘুমানোর প্রশ্নই আসে না। একটু বাতাসের জন্য খাবি খেতে খেতে ওভেনের মতো গরম কুড়ে থেকে বের হয়ে পুলের পাশে গাছের নিচে গিয়ে বসলো ও। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। গাছের পাতা থেকে ওর হাতে মুখে ঝরে পড়ল কয়েক ফোঁটা বৃষ্টির পানি। পানির শীতল স্পর্শে ঝরঝরে হয়ে উঠল ওর মন। বর্তমান তুলে বর্তমান ভুলে গেল। ডুব দিতে চাইল অতীতের সেই ঝড়ো দিনটায়, যেখানে প্রথম রিচার্ডের দেখা পেয়েছিল ও। ভাবছে এতদিনে পরিপূর্ণ পুরুষ হয়ে উঠেছে সে। আনমনে আক্ষেপ করে বলল, এখন যদি আমাকে সাহায্য করতে আসতে তুমি রিচার্ড। বলতে বলতেই ঘুমে ঢলে পড়ল। র্যাসেলের মনে হলো ঘুমের মধ্যেই সচেতন হয়ে উঠেছে ও। যেন একটা রহস্যময় দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে ওর সামনে। তার প্রভাবেই চেতনা ফিরে পেয়েছে ও। ওর সামনে উন্মোচিত হলো ক্রালের পাশের স্বচ্ছ পানি ভরা পুল। পুলটার তলদেশের গ্রানিট পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ সেখানে ফুটে উঠল একটা দৃশ্য। দেখলো একটা প্রান্তরে দাঁড়িয়ে আছে বিশালাকার অনেকগুলো ওয়াগন। ওগুলোর পাশেই বসে
আছে লম্বা চওড়া স্বাস্থ্যবান দাড়িওয়ালা কিছু হাসিখুশি লোক। ওখানে পাইপ টানতে টানতে কথা বলছে দীর্ঘ ব্যক্তিত্ব সম্পন্ন একজন। তাড়াহুড়ো করে ওদের সামনে হাজির হলো এক যুবক। সাথে করে নিয়ে এসেছে অত্যন্ত ক্লান্ত এক কাফ্রিকে। যুবকটি র্যাসেলের দিকে পিছু ফিরে থাকায় তার চেহারা দেখতে পাচ্ছে না র্যাসেল, তবে ওদের কথা শুনতে পাচ্ছে। যদিও ওর মনে হচ্ছে কথাগুলো ভেসে আসছে অনেক দূর থেকে। দাড়িওয়ালা লোকটি ডাচ ভাষায় যুবককে প্রশ্ন করল, কি ব্যাপার ভাতিজা, কি হয়েছে? এমন হুড়োহুড়ি করছো কেন? জবাবে একই ভাষায় যুবকটি বলল, চাচা, ব্যাপার হচ্ছে জুলুদের উপর গুপ্তচর গিরি করার জন্য ওকে পাঠিয়েছিলাম আমরা। ওর নাম কুয়াবি। আগে শুনেছিলাম লোকটি মারা গেছে, কিন্তু আসলে ডিনগানের ক্রাল উমগুন গুন্ধলভুতে পৌঁছে গিয়েছিল সে। ভারী অদ্ভুত একটা গল্প নিয়ে ফিরেছে লোকটা। সব চরই দেখছি অদ্ভুত গল্প নিয়ে ফিরতে শুরু করেছে। তবুও বলো তোমার গল্প, বলল দাঁড়িয়ালা ভারী কি চেহারার লোকটি। ক্লান্ত লোকটি শুরু করলো তার লম্বা গল্প। প্রথমেই শোনালো জুলুল্যান্ডে কিভাবে ঢুকলো সেই গল্প। জুলুল্যান্ডে ঢুকে ওর এক আত্মীয়ের বাড়িতে ওঠে সে। ওখানে অবস্থান করেই বোয়েরদের সম্বন্ধে ডিনগান আর তার ইন্দুনাদের মনোভাব বিষয়ক তথ্য সংগ্রহ করেছে সে। এরই মধ্যে কোনো এক সাদা আত্মার ব্যাপারে কিছু কথা শুনতে পায় সে। লোকে তাকে ডাকে ইনকো ছাজানা ই জুলা নামে। নাটালে বাবা মায়ের কাছে থাকে সে। তার বাবা নাকি ধর্ম শিক্ষক। জুলুল্যান্ডে থাকতে থাকতেই কুয়াবি শুনেছে নাটাল থেকে রওনা হয়েছে সে, রাজার কাছে আসছে। আবার কথা বলল সেই দাড়িওয়ালা। হ্যাঁ ঈশ্বর, এ যে আষাঢ়ে গল্পকেও হার মানাবে দেখছি। সাদা হোক বা কালো, আত্মার আবার বাবা মা থাকে কেমন করে? তারা নাকি আবার ধর্ম শিক্ষক। জবাবে ক্লান্ত কালো লোকটি বলল, আত্মার বাবা মা কিভাবে থাকে সে জানে না। যা শুনেছে দেখেছে তাই সে বলছে। এই বলে গল্প বলা চালিয়ে গেল ও। বলল যে স্বর্গীয় দেবীর আগমন উপলক্ষে জুলুল্যান্ডের সবাই খুব উত্তেজিত। সে নিজেও এই ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠে। তাই সত্যিকারের তথ্য জানার জন্য নিজের আত্মীয়কে সাথে নিয়ে টেগুলার দিকে রওনা হয় ও। টেগুলার কাছাকাছি এসে এক জায়গায় লুকিয়ে বসে পড়ে ওরা। অপেক্ষায় থাকে ইনকো সাজানা কখন আসবে। সেই জায়গার প্রতিটা মাটি পাথরের বর্ণনা দিল গুপ্তচরটি। র্যাফেলও চিনতে পারল জায়গাটি হচ্ছে যেখানে গরু সংক্রান্ত দুর্ঘটনা ঘটে ও মারা পড়ে ওঝা বুড়ি। এরপর সদল বলে র্যাফেলের আগমন, ষাঁড়ের হামলা, গবাদি পশুর পালের মৃত্যু, র্যাফেলের হাতে থাকা গন্ডারের শিংয়ের দণ্ড, ওঝা কর্তৃক ঘোড়াকে ঘুরাতে যাওয়া, তারপর তার মৃত্যু ইত্যাদি সব কিছুর সবিস্তার বর্ণনা দিল লোকটি। এরপর ওদের পিছু নেয় সে এবং ক্রমানুসারে উমগুন গন্ধলভুতে র্যাসেলের পৌঁছানো, রাজার সাথে তার সাক্ষাৎ, বোয়েরদের উপর আক্রমণ করতে রাজাকে নিষেধ করা সহ সব কিছুর সবিস্তার বর্ণনা দিল কুয়াবি নামের লোকটি। এবার সেই দাড়িওয়ালা লোকটি প্রশ্ন করল, সেই মহিলাটি এখন কোথায় আছে? উমগুন গন্ধলভুতে আছে সর্দার। দেশের সবচেয়ে বড় ওঝার মতো রাজার পাশাপাশি দেশ শাসন করছে সে। আমার মনে হচ্ছে ভাতিজা, আমাদের সুবন্ধু এই মহিলাটির ব্যাপারে আরও খোঁজ খবর করা দরকার। তাহলে খবর নিতে কে যেতে চাও? বলল লোকটি। সাথে সাথে যুবকটি বলল, আমি যাব। বলতে বলতেই
ঘুরে দাঁড়ালো যুবকটি। তার মুখে দাড়ি, কিন্তু তা সত্ত্বেও ভুল করার কোনো উপায় নেই। এজ এ রিসার্চ রিসার্চ ড্যানিয়েল, কিন্তু এই বিপজ্জনক মিশনে তুমি কেন যেতে চাইছো? ওই মহিলা বা আত্মাকে দেখতে চাও ভাতিজা? হ্যাঁ চাচা। আমাকে হয়তো বোকা ভাবছেন, তবে আসলে আমি বোকা নই। বহু বছর আগে এক ধর্মপ্রচারকের মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। এতদিনে কুয়াবির বর্ণনার মতোই হয়ে ওঠার কথা সেই মেয়েটির। আসলে গত বছর আপনাদের দলে আমি যোগ দিয়েছিলাম সেই মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যেই। তাই যেহেতু হাতে সুযোগ এসেছে, দেরি না করেই নদী পার হতে চাই আমি। এ পর্যন্ত আসতেই স্বপ্ন হালকা হয়ে গেল, চলে গেল সব দৃশ্য। অবশ্য র্যাসেলের ঘুম এখনো ভাঙেনি, তাই আবার স্বপ্নটাকে ফেরাতে চেষ্টা করলো ও। অনেক চেষ্টার পর ধীরে ধীরে কালো একটা পর্দা যেন সরে গেল। পুলের পানিতে আবার ফুটে উঠল আর একটা দৃশ্য। দেখলো একটা কালো ঘোড়ার পিঠে বসে আছে রিচার্ড। ঘোড়াটার একটা পায়ের রং সাদা। পাশেই ছুটে চলেছে সেই কালো গুপ্তচরটি, যার নাম কুয়াবি। কুয়াবিকে প্রশ্ন করল রিচার্ড, উমগুন গন্ধুলভু কত দূরে? নদী যদি ফুঁসে না ওঠে বা কোনো কারণে দেরি না হলে এখান থেকে 3 দিনের পথ সর্দার, বলল কুয়াবি। 1 সেকেন্ডের জন্যই যেন এগুলো দেখতে পেল র্যাসেল, কিন্তু পর মুহূর্তেই সব চলে গেল। ঘুম ভেঙে গেল র্যাসেলের। ছুটে পুলের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু ওখানে সেফ পানি ছাড়া আর কিছুই নেই। টলটলে পানির গভীরে দেখা যাচ্ছে গ্রানিটের তলদেশ। 13। সূর্য ডোবার পর ঘরে ফিরে এলো র্যাসেল। বুঝতে পারছে না কি আশা করবে। সত্যি কি রিচার্ড আসছে? এখনো কি র্যাসেলের কথা মনে আছে ওর? পুলের পানিতে দেখা স্বপ্ন দৃশ্যটা সত্যি বলে ধরে নিলেও প্রশ্ন উঠছে যে কেন ব্যাপারটি ওর কাছে উন্মুক্ত করা হলো। জুলুরা হয়তো অনায়াসে এটা মেনে নেবে, কিন্তু র্যাসেলের আধুনিক মন তা মানতে পারছে না। বারবার নিজেকেই ও প্রশ্ন করছে, আসলেই কি রিচার্ড আসছে? কিন্তু আবার ফিরে আসছে সেই আগের প্রশ্নটি। মানুষের চোখে দূরের দৃশ্য কখনো উন্মুক্ত করা হয় না, সেই অনুমতিই দেয় না প্রকৃতি। তাহলে এবারে কেন ব্যতিক্রম হলো? র্যাসেল জানে ওর মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় খুব ভালো কাজ করে, ওরও তাই। কিন্তু তাই বলে এত স্পষ্টভাবে কিছু দেখা কি সম্ভব? নাকি পুরো ব্যাপারটাই ওর ক্লান্ত মস্তিষ্কের কল্পনা প্রসূত একটা স্বপ্ন মাত্র? পরক্ষণেই র্যাসেলের মনে হলো না, তা নয়। কারণ দৃশ্যটা থেকে ওর লাভ সামান্যই আছে, তাও ওর ক্রমাগত প্রার্থনার জবাবে কেবল একটু সান্ত্বনা পাওয়া মাত্র। কিন্তু ব্যাপারটার আসল মুহূর্ত অন্য জায়গায়। দৃশ্যটাকে দেখানো হয়েছে রিচার্ডের নিরাপত্তার জন্য, কারণ বইয়েরদের সাথে চুলুদের দণ্ড চলছে। একজন অপরিচিত সাদা লোকের জন্য জুলুল্যান্ড এখন খুব তপ্ত উনুন। 13। কাজেই যে কোনো শ্বেতাঙ্গ যদি এখন এই দেশে আসে, এমনিতেই বিরাট বিপদের মধ্যে পড়ে যাবে সে। তার উপর জুলুরা যদি শোনে সে আসলে ইনকো সাজানার সাথে দেখা করতে, সে আসছে ইনকো সাজানার সাথে দেখা করতে, তাহলেই কম্ম সাবার। ওই লোকের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। সাথে সাথে র্যাসেল সিদ্ধান্ত নিল, যা হয় হবে। ইনকো সাজানার সুনাম খোয়াতে হলে খোয়াবে, কিন্তু ঝুঁকিও নেবেই। ভিতর মেয়েটিকে বলল প্রহরীকে ডেকে আনতে। কজন ভীত মেয়ের সাথে হাজির হলো প্রহরী জুলু। লোকটিকে র্যাসেল বলল, এখনই ডিনগানের কাছে ছুটে যাও। যত জলদি পারো একটা পালকি আনাও। রাজার সাথে অতি জরুরি বিষয়ে কথা বলবো আমি।
ছুটে চলে গেল লোকটি। লোকটি চলে গেলে পরে খেতে বসলো র্যাসেল। বহুদিন পর ভরপেট খেলো। এর মধ্যেই হাজির হলো পালকি আর প্রহরী। সাথে সাথেই 100 গার্ডের প্রহরায় রওনা হলো র্যাসেল। 1 মাস আগের মতোই চন্দালোকিত রাতে রাজা দিনগান আর তার কাউন্সিলের সামনে এসে দাঁড়ালো র্যাসেল। সবাই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়াতে দিল ওকে। এবার এমনকি মাংসের পাহাড় দিনগানও বহু কষ্টে টুল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ওদের সালামের উত্তরে একবার হাতের শিংদণ্ড তুলল র্যাসেল। তারপর চুপ করেই রইল। প্রথমে মুখ খুলল রাজা। 1 মাস আগে যে কঠিন কথাগুলো বলেছিলেন, আজ কি সেগুলোর অর্থ বলতে এসেছেন সাদা আত্মা? না রাজা, যা বলার ছিল একবারই বলেছি। যেভাবে ইচ্ছা তার অর্থ ভেবে নিন, অথবা ভূতজাতির ভবিষ্যৎ বক্তাদের জন্য অপেক্ষা করুন। শুনে রাখুন রাজা ও ইন্দুনাগণ, আমাকে এখানে আমার ইচ্ছার বিরুদ্ধে ধরে রেখেছেন আপনারা। ওসিলা দিয়েছেন, যেগুলায় বান ডেকেছে। আমার ঘোড়া অসুস্থ, আমি চলে গেলে এদেশ থেকে সৌভাগ্য চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমার মতো আপনারাও জানেন, চাইলে মুহূর্তেই এখান থেকে চলে যেতে পারতাম আমি, কিন্তু যাইনি। কারণ চোরের মতো রাতের আধারে পালিয়ে যাওয়া ইনকা সাজানাকে শোভা পায় না। তাই ঘরেই রয়ে গেছি। তবে আপনাদের উপর খুব রেগে আছি আমি। আমার কথা সাদা মানুষও শোনে। একবার ভেবেছিলাম বাফেলো নদীর ওপারে ক্যাম্প করা আমাবুনাদের ডেকে আনব। ওরাই আমাকে মুক্ত করে আমার বাড়িতে পৌঁছে দেবে। কঠিন কথা শুনে নড়ে চড়ে বসেছে রাজা। ফিসফাস শুরু হয়ে গেছে ইন্দানোনাদের ইন্দুনাদের মধ্যেও। একজন অপরজনকে জিজ্ঞেস করলো, আমাবুনারা যে বাফেলো নদীর পাড়ে ক্যাম্প করেছে সেই কথা সে জানলো কি করে? র্যাসেল খেয়াল করলো কথাটা বলেছে হাত পোড়া মোপো। র্যাসেল বলে চলেছে, কিন্তু ওদেরও ডাকিনি আমি। কারণ তাহলে লড়াই হবে, রক্তপাত হবে। রক্তপাত ঘৃণা করি আমি। তবে একটা কাজ করেছি। ওই আমাবুনাদের দলে একজন ইংলিশ সর্দার আছে। বয়সে সে তরুণ, তার নাম ড্যারিয়েন। বহু বছর আগে থেকেই তাকে চিনি আমি। একবার আমার উপকার করেছিল সে। তাকে আমি হুকুম করেছি এদিকে আসার জন্য। সেই আমাকে টেগুলার ওপারে নিয়ে যাবে। এখান থেকে মাত্র 3 দিনের দূরত্বে আছে সে। এখন আমি এসেছি রাজাকে অনুরোধ করতে যে ওই লোককে পথ দেখিয়ে এখানে নিয়ে আসতে এখনই একজন গাইড পাঠানো হোক। দূরত্ব ছুটতে পারে এমন একজনকে গাইড হিসেবে পাঠাতে হবে। এ পর্যন্ত বলে থামল র্যাসেল। এবার ডিনগান প্রশ্ন করল, কোন দুধ দিয়ে ডেরিয়েনকে আসতে হুকুম করেছেন জোলা? আমরা তো আপনার ক্রাল থেকে কাউকে বের হতে দেখিনি। আপনার কি মনে হয় যে আমার দুধকে চোখে দেখবেন আপনি? আমার দুধকে কেউ দেখতে পায় না। আমার চিন্তাই আমার দুধ। ওই লোকের কাছে উড়ে গেছে আমার চিন্তা। মনের কানে আমার ডাক শুনেছে সে। আর তারপরই পুলের পানিতে দেখেছি রওনা হয়েছে সে। ও ও আশ্চর্যজনক আশ্চর্যবোধক গুঞ্জনধ্বনি উঠল ইন্দুনাদের ভিতর থেকে। ওরা বলল, ইনকো সাজানার হুকুম পাখির মতো উড়ে যায়। এমনকি ফুলের পানিতে তার বাস্তবায়ন হতে দেখে সে। সত্যি বিরাট শক্তিশালী জাদু ক্ষমতা আছে তার। র্যাসেল বলে চলেছে। সর্দার ডেরিয়ানের চুল দাড়ি সোনালি, চোখ আমার মতো, গায়ের রং ফর্সা। আমার চোখ ঠিক দেখে থাকলে একটা কালো ঘোড়ায় করে আসছে সে। ঘোড়াটার একটা পা সাদা। তার সাথে একজন মাত্র লোক আছে, কাফরি সে। দুবলা পাতলা, খাড়া কাঁধ। তার নাম কুয়াবি। আমি নিশ্চিত আমি জুলুল্যান্ডে আসার আগে এখানে তার
কোনো এক আত্মীয়ের কাছে এসেছিল সে। রাজা জিজ্ঞেস করল যে ইন্দোনাদের কেউ কুয়াবি নামে কাউকে চেনে কিনা। তখন বিব্রত কণ্ঠে এক ইন্দোনা বলল, সে শুনেছিল যে এই নামে এক লোক শহরে ঢুকেছিল, এক সৈন্যের বাড়িতে উঠেছিল সে। আর ইনকো ছাজানা যে সময়ের কথা বলেছেন সেটাও ঠিকই আছে, কিন্তু ইনকো ছাজানা এখানে আসার আগেই শহর ছেড়ে চলে গেছে সে। তবে কোথায় গেছে তা ইন্দোনাটি জানে না। এবার রাসেল বলল, হ্যাঁ, একেই দেখেছি। এর মাথার চুল কালো কিন্তু দাড়ি সাদা, খাড়া কাঁধ। আগের সেই ইন্দোনাটি বলল, হ্যাঁ, লোকটির অদ্ভুত চেহারা। ছবি দেখে আমিও তাকে লক্ষ্য করেছিলাম। রাসেল বলল, আপনার দূতকে তাড়াতাড়ি ডাকুন রাজা, এই মুহূর্তে রওনা হতে বলুন ওদের। আর জেনে রাখুন ওই সাদা সর্দার আর তার ভীত স্বর্গের নিরাপত্তা প্রাপ্ত। যদি তাদের কোনো ক্ষতি হয় মনে রাখবেন, এই দেশে স্বর্গের অভিশাপ নেমে আসবে, রক্তের বন্যা বয়ে যাবে জুলুল্যান্ডে। দূতদেরকে বলে দিন ডেরিয়ানকে তারা বলবে বন্যার সময় নদীর মাঝে যেদিন ঝড় উঠেছিল, সিংহ গর্জন করেছিল গুহার দরজায়, আর তীব্র বজ্রপাত হচ্ছিল, সেদিন তার সাথে থাকা ইনকো ছাজানা জুলা তাকে জুলুল্যান্ডে স্বাগত জানিয়েছে। এক ইন্দোনার দিকে তাকালো ডিনগান, বলল, যাও, ইনকো ছাজানার হুকুম অক্ষরে অক্ষরে তামিল করো। সবচেয়ে দ্রুতগামী দূতকে পাঠাও জুলার ডাকা সাদা মানুষকে পথ দেখিয়ে নিয়ে আসতে। আর মনে রেখো, যদি তাদের কোনো ক্ষতি হয় তো দূত তো মরবেই, তুমিও মরবে। লাফিয়ে উঠে দাঁড়ালো সেই ইন্দোনা, ছুটে গেল দূত পাঠাতে। তার ঠিক পর মুহূর্তেই ক্লান্ত পরিচান্ত এক লোক ছুটে এলো। সোজা রাজার সামনে এসে হাঁটু মুড়ে বসে হাঁপাতে লাগলো সে। বলল, সংবাদ এনেছি রাজা। কি সংবাদ? পাহাড় থেকে পাহাড়ে খবর এসেছে, একজন ভীতসহ এক সাদা লোক কালো ঘোড়ায় চেপে বাফেলো নদী পার হয়ে এদেশে ঢুকেছে। এখন রাজা, আপনার হুকুম কি? তাকে কি মেরে ফেলবো নাকি দেশ থেকে তাড়িয়ে দেব? রাজা প্রশ্ন করল, এই খবর কখন এসেছে? বাইরের পাহাড়ের গার্ড ওই খবরটা নিয়ে কেবলই এসে গেটে দাঁড়িয়েছে, শুনেই ছুটে এসেছি রাজা, এক মুহূর্ত দেরি হয়নি। এটা ছাড়া আর কোনো খবর আসেনি। এবার মুখ খুলল রাসেল, বলল, রাজা, আপনার লোক খবর এনেছে বটে, তবে দেরিতে এনেছে। তার চেয়ে অনেক দ্রুত কথা বলেছে পুলের পানি। বলে চুপ হয়ে গেল রাসেল। নেমে এলো পিনপতন নীরবতা। একবার উঠানের সবাইকে দেখে নীরবে বের হয়ে এলো ও। হতভম্ব হয়ে গেছে রাসেল। নিজেকেই নিজে বারবার বলছে, সত্যি, যা দেখেছি সত্যি। ভাবছে এখন ওকে জুলা জুলুরা আরও সম্মানের চোখে দেখবে। অর্থাৎ অতি প্রাকৃত ক্ষমতা সম্পন্ন ইনকো ছাজানা নামটা আরও কঠিনভাবে জুড়ে বসবে ওর সাথে। এসব ভাবতে ভাবতে ঘরে পৌঁছলো রাসেল। কোনো রকমের পোশাক বদলে শুয়ে পড়ল এবং ঘুমালো বেশ। নহি যাওয়ার পর এমন শান্তির ঘুম ওর আর হয়নি। টানা ঘুমের পর রাসেল জেগে উঠল পরদিন সকালে। তখন ওর মনে আবার সন্দেহ ফিরে এসেছে যে ও কি কোনো ভুল করলো। একটা ব্যাপার নিশ্চিত যে কোনো অদ্ভুত উপায়ে নেটিভরা তাদের চিন্তাভাবনা ছড়িয়ে দিতে পারে। এই ব্যাপারটা সাদাদের মোটেও বোধগম্য নয়। তারপরও তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে ডাকিনী বিদ্যার চর্চা অতীতেও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এগুলোও হয়তো তেমনই কিছু। কিন্তু ওর বেলায় এটা কি হলো? ও তো ডাকিনী বিদ্যা বা কালো জাদুর চর্চা করে না। তাহলে কালো ঘোড়ায় চড়া লোকটি কি আসলেই রিচার্ড ড্যারিয়ান? কোনো ভুল হয়ে যায়নি তো? সে আবার ইসমাইল নয় তো? সেও তো শ্বেতাঙ্গ, তারও কালো ভীত আছে। কিন্তু তাই বা হয় কি করে? কারণ কুয়াবির
ব্যাপারটাও তো মিলে গেছে। পরের দুটো দিন অত্যন্ত জঘন্যভাবে কাটলো। দিনে বিচার করে কিছু সময় কাটালেও বাকি দিন আর কাটেই না। শেষে অসহ্য হয়ে পুলের পাড়ে গেল ও চেষ্টা করলো ঘুমাতে। আশা আবার যদি কিছু দেখা যায়, কিন্তু ফলাফল লবডঙ্কা। পরদিন টাম্বুসা এলো। র্যাসেলের কুশল বার্তা জিজ্ঞেস করার পর কথায় কথায় জানালো ওর ঘোড়াটা সুস্থ হয়ে উঠছে এবং বলল যদি সেদিন সেই সাদা লোকের কথা র্যাসেল না জানাতো তাহলে গুপ্তচর ভেবে খুন করে ফেলা হতো তাকে। তখন র্যাসেল বলল যে ও বলতে ভুলে গেছে সাদা লোকটিকে প্রথমে ওর কাছে নিয়ে আসতে হবে। রাজা তাকে স্বাগত জানাতে চাইলে পরে জানাতে পারে, তবে আগে ওর কাছেই তাকে আনতে হবে। আগে যদি এ বিষয়ে কিছু বলে নাও থাকে তাহলেও সবাইকে জানানো হোক যে এটাই ইনকোসা জানার হুকুম। টাম্বুসা জানালো যে হুকুম অবশ্যই পালন করা হবে। এরপর র্যাসেল জানতে চাইল নইয়ের কাছ থেকে কোনো খবর পাওয়া গেছে কিনা। জবাবে টাম্বুসা বলল যে যেদিকে নই গেছে ওদিকে জুলোদের কোনো শত্রু না থাকায় ওই এলাকায় কোনো খবর আদান প্রদানের ব্যবস্থা তৈরি করা হয়নি, ফলে ওর খবর কেউ জানে না। তবে ইনকোসা জানার জন্য এটা অবশ্যই কোনো সমস্যা নয়, কারণ আধ্যাত্মিক উপায়ে ইনকোসা অবশ্যই জানতে পারবে কেমন আছে তার ভীত নই। জবাবে রাসেল বলল সে অবশ্যই তা পারে, তবে ও নিয়ে ওর তেমন মাথা ব্যথা নেই। তারপর ইশারা করলো যে আজকের মতো কথোপকথনের ইতি, পরে আবার কথা হবে। চলে গেল টাম্বুসা। তৃতীয় দিন সকাল। রোজকার মতো বিচার করতে বসেছে রাসেল। এক দূত ছুটে এলো। ইজলাসে কর্মরত এক ইন্দুনার কানে ফিসফিস করে বলল কিছু একটা। উঠে দাঁড়ালো ইন্দুনা। ঘোষণা করলো সাদা সর্দারকে নিয়ে আসা হয়েছে এখানে, বাইরে অপেক্ষা করছে সে। শুনে রাসেল বলল বেশ, অপেক্ষা করুক বলে বিচার কার্য চালিয়ে গেল রাসেল। তবে সত্যি বলতে বিভিন্ন মিশ্র আবেগের প্রভাবে চোখে কিছুই প্রায় দেখছে না ও। এত জোরে হার্টবিট হচ্ছে, মনে হচ্ছে যেন ড্রাম বাজছে বুকের ভেতর। বিচার শেষ হলো এক সময়। রীতি অনুযায়ী একবার বাউ করলো ও, অর্থাৎ এবার সবাইকে চলে যেতে হবে। ধীরে ধীরে খালি হয়ে গেল প্রাঙ্গণ। রয়ে গেল শুধু ওর নারী ভেতরা। ওদের একজনকেই রাসেল বলল যাও এবার সাদা সর্দারকে আসতে বলো, তবে সমস্ত অস্ত্র অস্ত্র রেখে আসবে সে এবং একা আসবে। তোমরাও সবাই চলে যাও, দরকার পড়লে আমি তোমাদের ডাকবো। চলে গেল মেয়েরা সবাই। রাসেল একবার দেখে নিল খেয়ালে আসলেই ও একা কিনা। সূর্য পেছনে রেখে বসলো ওর টুলে। সূর্যের আলো পড়ে সোনালি মুকুটের মতো জল জল করছে ওর চুলগুলো, তবে চেহারাটা রয়েছে ছায়ার ভেতর। ঠিক একটা মূর্তির মতো নিশ্চল বসে রইল রাসেল। বেড়ার দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো একজন লোক। সরাসরি চোখে আলো পড়ায় লোকটি থমকে দাঁড়ালো। এক মুহূর্ত দাঁড়িয়ে চোখে আলো সইয়ে নিল প্রথমে, তবে তাকে দেখতে রাসেলের কোনো সমস্যা হচ্ছে না। পলকেই ও বুঝে নিল লোকটি রিসার্চ ছাড়া আর কেউ নয়। পরিপূর্ণ যুবক হয়ে উঠেছে সে। তেমন একটা লম্বা নয় রিসার্চ, তবে পেশির বাহুল্য দিয়ে সেটা পুষিয়ে গেছে। এছাড়া আর তেমন পরিবর্তন আসেনি। সেই ধূসর চোখ, সেই চুল, সেই সুদর্শন চেহারা, কিন্তু দুজনের অবস্থাই এমন যে কেউই কথা বলতে পারছে না। স্তম্ভিত ভাবে কাটছে না কারো। স্তম্ভিততা স্তম্ভিত ভাব কাটছে না কারো। র্যাসেল দুবার চেষ্টা করলো মুখ খুলতে, রিচার্ডকে স্বাগত জানাতে, কিন্তু ওর মুখে কথাই এলো না। বেশ কিছুক্ষণের চেষ্টার পর মুখ খুলতে পারলো রিচার্ড। আমতা আমতা করে জিজ্ঞেস করলো আপনি ইনকোস সাজানা ইজুলা? চেষ্টা করে গলার স্বর ফোটালো র্যাসেল। মৃদু কণ্ঠে বলল এখানে লোকে আমাকে এ নামেই ডাকে, এ নামেই চেনে। এক পা এগিয়ে এলো রিচার্ড। উচ্ছ্বসিত কণ্ঠে বলল এবার আমি নিশ্চিত তুমি র্যাসেল ডাম, সেই ছোট্ট মেয়েটি। ওহ,
কি সুন্দর হয়ে গেছে তুমি। গর্বিত বোধ করছি আমি, ভদ্রতা করে কথাটা বলল রাসেল, কিন্তু তারপর নিজেকে ধরে রাখতে পারল না। হাত থেকে খসে পড়ল গন্ডারের শিঙের দণ্ড। দুহাত বাড়িয়ে ছুটে গেল রিচার্ডের দিকে। তবে হাত ধরার ধারে কাছেও গেল না রিচার্ড, সোজা বুকে টেনে নিল। চুমো খেল রাসেলের ঠোঁটে। এবার নিজেকে ছাড়িয়ে নিল রাসেল। ওর ফর্সার চেহারাটা রাঙা হয়ে গেছে। আবেগের আতিশয্যে পানি চলে এসেছে রাসেলের চোখে। প্রায় ফিসফিস করে নিজেকেই ও বলল, লজ্জা পাচ্ছি কেন? এই তো আমার নিয়তি। একই কথা উচ্চারণ করলো রিসার। হ্যাঁ, নিয়তি। সত্যি বলতে আগে ওদের একবার মাত্র দেখা হলেও তখনই ওদের ভেতর যে গভীর সম্পর্কের সূচনা হয়েছিল তার পরিণতি যেন ওরা দুজনেই মর্মে মর্মে উপলব্ধি করে নিয়েছে। তাই আবেগের এই তীব্র বহিঃপ্রকাশে খানিকটা অপ্রস্তুত হলেও বিব্রত হলো না কেউ। এবং এই চুমোটা কেবলই আবেগ নয়, ওদের ভেতর এতদিন ধরে লালিত ভালোবাসা ও পরস্পরের প্রতি বিশ্বাস্ততার প্রমাণও বটে।